আজকের মুভিটার নাম হচ্ছে তৃষা অন দ্য রক। কাহিনীর শুরুতে আমরা বিশাল আর ভুবন নামে দুজনকে দেখি যে তারা একটা রুমের মধ্যে আছে, আর এই রুমটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তখনই আমরা জানতে পারি যে তারা গুজরাটের আহমেদাবাদ শহরের মধ্যে তারা ব্ল্যাকে মদ পাচার করে থাকে। তারা দুজন এসব করে অনেক টাকা পয়সা ইনকাম করে নিয়েছে। তারপরে আমরা খুব বড়লোক ফ্যামিলির একটা মেয়েকে দেখি, তার নাম হচ্ছে তৃষা। সে একটা বাইরের দেশের একটা কোম্পানিকে ইন্টারভিউ দিচ্ছে। সেই জায়গাতেই তার বাবা একটা বক্স নিয়ে চলে আসে, আর বক্সটাকে খুব সাউন্ড লাগিয়ে সেখানে নাচ গানা করতে শুরু করে। তারপর সেই জায়গার মধ্যে তার যে ইন্টারভিউটা আছে সেখানে বদ্ধ হয়ে যায়। আর তৃষার বাবা সবসময় এসব করে। তখন তৃষাকে সে বলতে শুরু করে যে দেখ, তোর বিয়ে শাদী হওয়ার পর তো তুই এভাবেই আমাকে ছেড়ে চলে যাবি, কারণ তৃষার মা ছোটোবেলা থাকতেই মারা গেছে। তৃষার বাবাই তাকে লালন পালন করে বড় করেছে। আমি চাই না যে আমি যতদিনই তোর সাথে থাকতে চাই তুই অন্য কোথাও গিয়ে এভাবে তুই টাইম ওয়েস্ট করিস, তুই আমার সাথেই থাক মা। তৃষা এইসব কথা শুনে সে অনেক রাগ হয়ে যায় তার। এখন তৃষার বাবা আবার এটাও বলতে শুরু করে যে তোমার কাজ করার কিসের দরকার, আমাদের কাছে এত টাকা পয়সা আছে যে তোমার যত টাকা পয়সা দরকার আমি দেব, তুমি কোনো কাজ করার দরকার নেই। তারপর তৃষার মনটা সেখানে অনেক খারাপ হয়ে যায়। তারপর তৃষা আবার মনে মনে জানতো যে তার বাবা এসব তার জন্য করে ঠিক আছে, কিন্তু তার ভালোর জন্য এসব কিছু করে থাকে। এসব কথা সে ভাবতে ভাবতে তার মনের মধ্যে একটু হাসি ফুটে আসে। তারপরে তৃষা তার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য সে তার এক বন্ধুর পার্টির মধ্যে চলে যায়। বাড়ি থেকে যখন ও বেরোবে তখনই তৃষার বাবা তাকে দাঁড় করিয়ে বলে যে ঠিক আছে তুমি পার্টির মধ্যে যাচ্ছ সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি ওখানে গিয়ে মদ খাবে না, কারণ এখন গুজরাটের মধ্যে মদ ব্যান করে দেওয়া হয়েছে। তুমি যদি ভেবেছো যে তুমি খাবে তাহলে লিমিট রেখেই খাবে। তারপর জায়গার মধ্যে বিশাল আর বিশালের বন্ধুকে দেখি যে রাত্রিবেলায় এখানে ওখানে গিয়ে দারু ও পার্সেল করে দিচ্ছে। আর গুজরাটের মধ্যে এমনি এখন দারু ব্যান্ড লাগানো আছে, এর জন্য তারা অনেক টাকা পায়, আর পুলিশও তাদের পিছনে লেগে থাকে। আর তারা তাই জন্য বুদ্ধি করে তারা এখানে ওখান থেকে বাইক চুরি করে তারা এসব পার্সেল দিয়ে থাকে। তারপরেই আমরা তৃষাকে একটা পার্টির মধ্যে দেখি, যে পার্টির মধ্যে তাদের যে বন্ধু বান্ধবরা ছিল তারাও অনেক আমির। সেই জায়গার মধ্যে তারা অনেকক্ষণ ধরে এখানে মদ খেতে থাকে। আর তার যে বন্ধুটা আরামের যেন আজকে বার্থডে, সেও সবাইকে খুব আনন্দভাবেই সবাইকে মদ খাওয়াচ্ছিল। তারপর এই জায়গার মধ্যে যখন তারা সুন্দরভাবে ডান্স করছিল, হঠাৎ করে তার বন্ধুরাকে ধাক্কা মেরে দেয়। তখন তার বন্ধুটা একটা জায়গার মধ্যে পড়ে যায়, আর এই জায়গার মধ্যে অনেকগুলি মদের বোতল ছিল, সে মদের বোতলগুলিও এখানে ভেঙে পড়ে যায়। এত রাত্রি হয়েছে, তাদের কাছে এখনো আর মদও ছিল না যে তারা আর খেতে পারবে। এই জায়গার মধ্যে তাদের সবারই মনটা খারাপ হয়ে যায়, কারণ তারা আজকে প্ল্যান করেছিল যে তারা আজকে সারা রাত ধরে এখানে দারু পার্টি করবে, কিন্তু এই পার্টিটা এখানে বদ্ধ হয়ে যাবে। তারপর এখানে তাদের সকল বন্ধুরা মিলে এখানে ওখানে কল লাগাতে শুরু করে যে কোথাও থেকে এত রাত্রি করে কেউ না কেউ দারু দিয়ে যাক, তারা এক্সট্রা আরও অনেক টাকা দিতে রাজি আছে। পরে তাদের মধ্যে একজনের কল বিশালকেও লাগায়। তারপর বিশাল এখানে এই কন্ট্যাক্টটা নিয়ে নেয়, কারণ এখানে বিশাল এই যে পার্সেলটা দেবে এখানে প্রচুর টাকা পাবে। তারপর বিশাল তাদের দেওয়া লোকেশনে সে জায়গার মধ্যে চলে যায়। তারপর তারা যাওয়ার সাথে সাথেই বিশালকে দেখে এখানে যে তিনোটা মেয়ে আছে তারা পুরো ফিদে হয়ে যায়, কারণ বিশাল একদম পুরো ফিটফাট ছিল। তারপর বিশাল যখন তাদের কাছ থেকে টাকা নিয়ে এখান থেকে চলেই যাবে, তখন তার গায়ের মধ্যে একটা কাকরোচ চলে আসে। তখন কাকরোচটাকে সে এখান থেকে ভাগানোর জন্য শার্টের বোতামগুলি খুলে তখন তার পুরো বডি সিক্স প্যাক দেখিয়ে দেয় সব মেয়েদেরকে আর ছেলেদেরকেও। তারপরে কিছুক্ষণ পরেই সে এখান থেকে যাওয়ার প্ল্যান বানায়। আর এখানে সবাই তো পুরো পাগল হয়ে গেছে, আর ছেলেরা এখানে একটু গালতি ফিল করছিল। বিশাল যখন এখান থেকে চলেই যাবে তখন আবার বিশাল পিছন দিকে ঘুরে বলে যে আমি এখানে কিছুক্ষণের জন্য থাকতে পারি, কারণ বাইরে পুলিশ অপেক্ষা করছে, যদি এখন যাই আমি পরে পুলিশ আমাকে ধরে ফেলতে পারে। তারপর এখানে তিনজন মেয়েরা বলে দেয় যে ঠিক আছে তোমার কোনো অসুবিধা নেই, তুমি এখানে থাকতে পারো। এখানে ছেলেরা যেন আছে তারা এখানে একটু ভালো পাচ্ছিল না। প্রথম সে শুধু মেয়েদের সাথেই মিশছিল, তারপর সে ধীরে ধীরে করে ছেলেদের সাথেও মিশতে শুরু করেছে। তারপর সে তার নিজের হাসির কথা অনেক শুনিয়ে এখানে হাসাতেও শুরু করে, আর যারা হাসছিল না তাদেরকেও সে ডান্সের মুভ দেখিয়ে এখানে পুরো ফিদা করে দিচ্ছিল। তারা সবাই মিলে এখানে খুব দারুণ করে ডান্স সব কিছু করে। তারপর এখানে তারা খুব এখানে দারু খেয়ে নিয়েছিল, তাই জন্য তারা এক এক জায়গার মধ্যে সবাই পরে ঘুমিয়ে গেছিল। আর সেই জায়গার মধ্যে তৃষা ওয়াশরুমে যাবে, আর এখানে বিশালও তাকে ধরে নিয়ে ওয়াশরুম নিয়ে যায়, কারণ এখানে তৃষা যাওয়ার মতন পরিস্থিতি ছিল না তার। তারপরে তৃষা যখন ওয়াশরুম থেকে আসে, এসে দেখে যেতে তার সিক্স প্যাকগুলি। তারপর তারা দুজন কাছাকাছি আসতে শুরু করে। তারপর তারা এখানে একটা রুমের মধ্যে গিয়ে গুলুগুলু করতে শুরু করে। তারপরে আমরা সকালবেলা দেখি যে বিশাল উঠে গেছে ঘুম থেকে। উঠেই সে কাপড় চোপড়গুলি গুছাতে শুরু করে। তখন তৃষাও ঘুম থেকে উঠে যায়। তখন তৃষা তাকে বোঝাতে শুরু করে যে তুমি এসব নিয়ে কোনো এক্সপেক্ট রাখবে না, কারণ তুমি ভাববে যে একটাতে আমাদের দেখা হয়েছে আর আমাদের কারোর নাম আমরা জানতেও চাবো না, আমি আমার নাম্বারও তোমাকে দেবো না, তুমি এখান থেকে চলে যেতে পারো। তাহলে সঙ্গে এটাও বলেছিল যে আমিও তো এসবই চাই, কারণ আমার বয়সও এখনো বেশি হয়নি, আমার বয়স মাত্র 21 সাল হয়েছে। এসব কথা বলে এখান থেকে বিশালও চলে যায়, আর তৃষাও তার বাড়ির মধ্যে চলে আসে। তারপরে কয়েকদিন যাওয়ার পর তৃষা যখন হসপিটালের মধ্যে গিয়ে চেক আপ করায়, তখন সে জানতে পারে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে। আর এই চেক আপটাও তার একজন কাজিনের মধ্যে একজনকে দিয়ে করিয়েছিল। তখন সে কাজিনকে বলে দিয়েছিল যে কাউকে যাতে এ কথা না বলে, আর তার বাবাকেও যাতে এসব কথা না বলে।
তারপরে থেকেই তৃষার মনটা অনেক খারাপ হয়ে যায়। তৃষা তার বাবার সাথে ঠিক করে কথা বলছিল না, আর যে কোনো ফাংশনের মধ্যে যাচ্ছে, ফাংশনেও ঠিক করে কারোর সাথে কথাবার্তা বলছে না, সে একা একাই বসে থাকছে। তারপরে কিছুদিন যাওয়ার পরেই তৃষা এইসব নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে শুরু করেছে। তখনই তৃষা ভেবে নিয়েছে যে এই বাচ্চাটাকে সে নিজের করেই নেবে। সে একদিন ডিসাইড করেছে যে এসব কথা তার বাবাকে বলেই দেবে। আর সে গিয়ে যখন তার বাবাকে এসব কথা বলে দেয়, তার বাবার তো পুরো হুশই উড়ে যায়। তৃষার বাবা বলতে শুরু করে যে তুমি আমার সাথে মজা কেন করছো। তখন তৃষা বলে যে এসব মজা না, সত্যি করেই বলছি। তখন তৃষার বাবা বলে যে তাহলে এই ছেলেটা কে। তখন তৃষা বলে যে ছেলেটার নামে আমি তোমাকে কিছুই বলতে পারবো না, কারণ তৃষা এই ছেলেটার নামে কী বলবে, কারণ ছেলেটা ব্ল্যাকে এখানে ওখানে দারু বিক্রি করে। তারপর তৃষার বাবা বলতে শুরু করে যে ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে, তুমি এই বাচ্চাটাকে অবশ করে নাও। তখন তৃষা সরাসরি বলে দেয় যে আমি এই বাচ্চাটাকে ছাড়তে পারবো না, আর এই বাচ্চাটাকে আমি নিজের করেই নেব। তারপরে ওই দিন রাত্রেবেলায় তৃষার বাবা তৃষা একসাথে বসে তারা কথা বলছে। তখন তৃষার বাবা বলতে শুরু করে যে এই বাচ্চাটার বাবা যেই হবে তাকে তুমি এ কথাটা বলা দরকার যে এই বাচ্চাটা তুমি জন্ম দিতে চলছো। তখন তৃষা আবার বলতে শুরু করে যে আমি এই বাচ্চাটার বাবাকে বলতে পারবো না, কারণ সে যদি অন্য কিছু আমার মতনই ফিল করে যে কি হয়ে গেছে, গার্লটিসে মিস্টেক। তারপর তৃষা আবার সঙ্গে এটাও বলে যে আমি তো এই ছেলেটার নামও জানি না, যে ছেলেটা বাড়ি কোথায় কি করে কিছুই জানি না, আমি শুধু এটাই জানি যে ছেলেটা একটু সাপটি টাইপের। তারপর তৃষার বাবা তবুও বলে যে তুমি দেখো একটু ভেবে যে কি করতে পারো। তারপর তৃষা আবার এই ছেলেটাকে খুঁজতে শুরু করে। তারপরে তৃষা আবার তার বান্ধবীটাকে কল লাগায়, যে বান্ধবীটা এই যে ছেলেটা এসেছিল দারু নিয়ে, সে ছেলেটার নাম্বারটা দেওয়ার জন্য। তারপর বান্ধবীটা আবার আরেকজনকে কল লাগায় যে এই ছেলেটার নাম্বারটা দিয়েছিল, মানে বিশালের নাম্বারটা দিয়েছিল। তখন সেই ছেলেটা বলতে শুরু করে যে আমি এখন হসপিটালের মধ্যে ভর্তি আছি, আর এখানে মদ খাওয়া প্রচুর খারাপ, এসব আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। আজ এজেন্ট যারা যারা এভাবে আমাদেরকে মদ দিয়ে যেত তাদের নাম্বারও আমি ডিলিট করে দিয়েছি। তারপর এসব কথা শুনে এখানে তৃষার মনটাও অনেক খারাপ হয়ে যায়, সে অনেক রাগ হয়ে যায় তার মনের ভিতরে যে এই ছেলেটা দিয়েই সে নাম্বারটা পেত, কিন্তু সে বলে যে এই নাম্বারগুলি ডিলিট করে দিয়েছে। তারপরে তৃষা আবার অনেক এজেন্সির কাছে কল লাগায় যে এরকম যারা যারা এভাবে একজনের বাড়ির মধ্যে মদ ডেলিভারি করে। তারপর এক এক পার্সেল আসার সাথে সাথে তৃষা ওই ছেলেটাকে বিশালকে খুঁজছিল যে কোথায় পাবে, কিন্তু তাকে আর খুঁজে পাচ্ছিল না। পরে তৃষা আবার আরেকজনকে কল লাগায়, তখন এসে দেখে যে এই ছেলেটা অন্য কেউ নয়, সে বিশালই। তারপর তারা দুজন একজনকে জড়িয়ে ধরে দেখেই। আর এই জায়গার মধ্যে বিশাল ভাবছিল যে বিশালকে তৃষা পছন্দ করেছে, কিন্তু এখানে এরকম না, কারণ তৃষা বিশালকে অনেকক্ষণ ধরে খুঁজছিল যে তাকে কোথায় খুঁজে পাবে। লাস্ট পর্যন্ত তাকে খুঁজে পেয়েছে। তারপর তৃষা বিশালকে নিয়ে একটা রেস্টুরেন্টের মধ্যে যায়। রেস্টুরেন্টের মধ্যে গিয়ে তারা কথা বলতে বলতে তখন তৃষা বিশালকে বলে দেয় যে সে প্রেগনেন্ট হয়ে গেছে। আর এসব কথা শুনে তো এখানে বিশাল পুরো আশ্চর্যজনক হয়ে যায়। সে ভাবতে শুরু করে যে নিজের রেসপন্সিবিলিটি এখনও সে নিজে নিতে পারছে না, তাহলে অন্য ছোটদের রেসপন্সিবিলিটি সে কিভাবে নেবে। তখনই তৃষা বিশালকে বলে দেয় যে এই বাচ্চাটা তোমার রেসপন্সিবিলিটি নিতে হবে না, এই বাচ্চাটা শুধু তুমি বাবা, তাই জন্য আমি ভেবেছি যে তোমাকে জানিয়ে দেবো, সেটুকুই। তারপরের দিনই তৃষা আবার চেক আপের জন্য যাবে। তখন বিশাল বলে যে আমি কি তোমার সাথে চেক আপের জন্য যেতে পারি। তখন তৃষা হয়ে বলে দেয় যে যেতে পারো। তারপরে বিশাল সে হসপিটালের মধ্যে চলে যায়। তারপর এই জায়গার মধ্যে গিয়ে বিশাল তৃষাকে অনেক হাসায়। তারপর সে বিশালকে নিয়ে সে আবার হসপিটাল থেকে বেরিয়ে চলে আসে। আর তাদের দুজনের মধ্যে হসপিটালে কি কি হয়েছে সবকিছু তার বাবাকে হাসতে হাসতে বলছিল। তখনই তৃষার বাবা বলতে শুরু করে যে আমি এই ছেলেটার সাথে দেখা করতে চাই, কারণ আমি যদি দেখি যে ছেলেটা ভালো ইনকাম করে তাহলে তোমার বিয়ে করিয়ে দেব। তৃষা তো আগে তার বাবাকে বলেছিল না যে এই ছেলেটা ব্ল্যাকে মদ এনে মদ বিক্রি করে থাকে। তারপরের দিন তৃষা চলে যায় বিশালের সঙ্গে দেখা করার জন্য। তখন বিশালকে গিয়ে বলতে শুরু করে যে বাবা তোমার সাথে দেখা করতে চায়। আর এখানে বিশালের কোনো অসুবিধা ছিল না যেখানে তৃষার বাবার সঙ্গে দেখা করার জন্য। তারপর তৃষা বিশালকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তখন বিশালকে তৃষার বাবা জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করো। তখন বলে দেয় যে সে ব্ল্যাকে মদ বিক্রি করে থাকে, এইসব নিয়ে সে অনেক টাকা ইনকাম করে ফেলেছে। আর এইসব শুনে তো তৃষার বাবার পুরো এখানে মাইন্ডটি ঘুরে যায়। তারপর তৃষার বাবা আবার বিশালকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তোমার পরিবারের মধ্যে কে কে আছে। তখন বিশাল বলে যে আমার বাবা মা কেউই নেই, কারণ আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা গিয়েছিল কেদারনাথে, তখন এজেন্ট বড় বন্যা হয়েছিল। এই বন্যার মধ্যে আমার বাবা মা কোথায় হারিয়ে গেছে আমি আর খুঁজে পাইনি। প্রথম অনেকবার খুঁজিয়েছি, তারপর থেকে আমি আর পাইনি, তারপর আর খুঁজাইও নি। তারপর এখানে এইসব কথা শুনে এখানে তৃষার বাবার মনটাও নরম হয়ে যায়, তৃষার মনটাও এখানে নরম হয়ে যায়। তখন বিশাল আবার বলে দেয় যে এসবের জন্যই আমি এসবের কাজ ধরেছি। বিশাল এটাও বলে যে আমার আত্মীয় স্বজনের মধ্যে সবাই আছে, আমার কাকু কাকি মামা মামি সবাই আছে, কিন্তু আমি কারোর প্রতি বুঝ হয়ে থাকতে চাই না, তাই জন্য আমি নিজের ব্যবসা নিজেই শুরু করেছি। আর এই বন্যার মধ্যে আমার একটা ছোট বোন ছিল, সেই বোনটাও সেই বন্যার মধ্যেই মারা গেছে। তারপরে তাদের মধ্যে কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পর যখন এখান থেকে বিশাল চলে আসবে, তখন তৃষা বলে যে চলো আমি তোমাকে দিয়ে আসি। তখন বিশাল বলে না তোমার যেতে হবে না, তুমি একটু রেস্ট করো, তোমার রেস্ট করা দরকার। আর এইসব কথা শুনে তৃষার মনেও একটু প্রাউড ফিল হচ্ছিল, আর এখানে তৃষার বাবাও একটু মনে মনে খুব খুশি ছিল।
পরে ওই দিন রাত্রেবেলা তৃষা আর তৃষার বাবা যখন খেতে বসেছে তখন তৃষার বাবাও এই কথাই বলছে যে এই ছেলেটা ভালো, আর এই পরিস্থিতির দারুণে সে এই ছেলেটা এসবের জন্য এসে দাঁড়িয়েছে, না হলে ছেলেটা খুবই ভালো। যদি এই ছেলেটাকে আমরা সাপোর্ট করে কোনো একটা বিজনেসে দাঁড় করিয়ে দেয় তাহলে ছেলেটা অনেক এগিয়ে যাবে। তখন তৃষা বলতে শুরু করে যে এইসব তো ইম্পসিবল হবে, কারণ এখানে বিশালের চালচলতি পুরো আলাদা, আমার চালচলতি পুরো আলাদা, আমাদের দুজনের একসাথে কোনো সময় হবে না। তারপরের দিনই তৃষার বাবা চলে যায় বিশালের বাড়ির মধ্যে। তারপর বিশালের বাড়ির মধ্যে গিয়ে দেখে যে বিশালের রুমের অবস্থা খুবই খারাপ। তারপর বিশালও তৃষার বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় যে কোথায় কি আছে। তারপর তৃষার বাবা নিচে এসে কয়েকজনকে কল লাগায় যে তাদের বাড়ির যে তাদের বড় বড় মল, বড় বড় শপিং মল আছে তো এসবগুলি বিক্রি করার জন্য। তারপর বিশালকে নিয়ে চলে যায় এসবগুলি দেখানোর জন্য যে রেস্টুরেন্ট, অনেকগুলি বড় বড় রেস্টুরেন্ট আছে, এসবগুলি তৃষার বাবা তাকে দিয়ে দেবে, সেই জন্য এসব কাজ বন্ধ করে এখন এরকম কাজের মধ্যে মন দিয়ে নেয়। আর এসব ফ্যাক্টরি সব কিছু দেখাচ্ছিল, এসবের মধ্যে বিশাল খুব বিরক্ত ফিল করছিল। তৃষাকে কল করে জানিয়ে দেয় যে তোমার বাবা আমাকে খুব বিরক্ত করে ফেলছে। তখনই সেই জায়গার মধ্যে তৃষা চলে আসে। তখন তৃষা এসে তার বাবাকে জিজ্ঞাসা করে যে তুমি এসব কি শুরু করেছ। তখন তৃষার বাবা বলে যে আমি অন্য কিছুই চাই না, আমি চাই যে বিশাল সুন্দরভাবে একটা লাইনে চলে আসুক, সে যাতে ভালো কাজ করতে শুরু করে। তখন বিশাল বলে ওঠে যে আমি তো ভালো কাজই করি, আমি এখানে খুব প্রিমিয়াম দামের মদ বিক্রি করে থাকি। আর তৃষা বলে যে আমি ওর সাথে থাকতে চাই না, আমি একাই এই বাচ্চাটাকে জন্ম দিতে চাই। তখনই তৃষার বাবা বলতে শুরু করে যে ঠিক আছে, তোমরা দুজন যা বলছো সব কিছু ঠিক আছে। যখন তৃষা তুমি এই বাচ্চাটাকে জন্ম দেবে, যখন এই বাচ্চাটা পৃথিবীর মধ্যে আসবে, তখন এই বাচ্চাটা তুই জিজ্ঞাসা করে যে আমার বাবা কি করে, কোথায় আছে, তখন কি উত্তর দেবে তোমার ছেলেকে বা মেয়েকে? যে এখন আমি আছি তোমার জন্য, সব কিছু আমি তোমার জন্য সহ্য করে নেব, যে এখন আছি আমি তোমার জন্য, আমি সব কিছু তোমার জন্য সহ্য করে নেব, কে কি বলে সে সব কিছু আমি দেখবো না। কিন্তু পরে তুমি কি করবে? তখন যদি সব কিছু সবাই জিজ্ঞাসা করে যে এই ছেলের বা এই মেয়ের বাচ্চাকে বা এ মেয়ের বাবাকে, তাহলে তুমি তখন কি করবে? তারপরে তৃষা এইসবগুলি কথা নিয়ে এসে ভাবতে শুরু করে। তারপর তৃষা তার বাবাকে নিয়ে তারপরে তৃষা এসব কথা নিয়ে এসে ভাবতে শুরু করে। তারপর তৃষার বাবা তৃষাকে নিয়ে সে চলে যায় বিশালের বাড়ির মধ্যে। আর তৃষার বাবা যেতে যেতে এটাও বলে যে তুমি এখন গিয়ে কিছুদিনের জন্য বিশালের বাড়ির মধ্যে থাকা দরকার। যদি তোমরা দুজন একসাথে না থাকতে পারো, তারপরেই আমি ভাববো যে তোমরা দুজন একসাথে থাকতে পারবে না। তারপরে তৃষার বাবা তৃষাকে নিয়ে বিশালের বাড়ির মধ্যে চলে যায়। আর সেই জায়গার মধ্যে ভুবন ছিল। আর ভুবন এসব কথা শুনে সে এই রুমটাকে ছেড়ে চলে আসে। তারপর বিশাল তৃষাকে তার পুরো রুমটাকে ঘুরিয়ে দেখায়। তারপর তৃষা এখানে খুব হাসতে শুরু করে। সেখানে বিশালের কথাবার্তা, এই জায়গার মধ্যে তৃষা বিশালের উপর খুব হাসতে শুরু করে। তারপর তারা দুজন বাইরে চলে যায় ঘোরার জন্য। তারপর তারা দুজন যখন বাইরে ঘুরে রুমের মধ্যে আসে, তখন বিশাল বলে যে চলো আজকে আমরা দুজন একসাথে ঘুমাই। কিন্তু এখানে তৃষা বারণ করে যে তারা একসাথে ঘুমাবে না। তারপর তৃষা যখন বিশালকে বুঝায়, বিশালও এখানে রাজি হয়ে যায় যে তারা দুজন একসাথে ঘুমাবে না। আর তৃষার এখানে বিশালের এসব যে কাজকর্মগুলি এসবই ভালো লাগে। তারপর সেই জায়গার মধ্যে ভুবন চলে আসে। ভুবন এসে বলে যে এখানে আজকে রাতের মধ্যে 3টা ডেলিভারি আছে, ঠিক আছে তুই এখন তৃষার সঙ্গে থাক, আমি গিয়ে ডেলিভারি করে দিয়ে আসছি। তারপর এই দিন রাত্রেবেলা হঠাৎ করে বিশালের কাছে কল আসে যে ভুবনকে পুলিশ থানার মধ্যে নিয়ে চলে গেছে। তখন সেই জায়গার মধ্যে তৃষাও বলে যে আমিও তোমার সাথে যাব। তখন বিশাল বলে যে তোমার যেতে হবে, এসবের মধ্যে আমি তোমাকে জয়েন করতে চাই না। তারপর এসব কথা বলে বিশাল চলে যায় থানার মধ্যে। থানার মধ্যে যাওয়ার পরই বিশাল জানতে পারে যে ইন্সপেক্টর কাল সকালেই আসবে। তখন বিশাল তৃষাকে কল লাগিয়ে বলে যে আজকে রাত্রে আমার আসতে দেরি হবে, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। আর সারা রাত ধরে বিশাল এখানেই বসে থাকে। তারপরে সকালবেলা এসে ইন্সপেক্টর ভুবনকে ছেড়ে দেয়। বিশালকে বলতে শুরু করে যে আজকে ছেড়ে দিয়েছি, আরেকদিন যদি আছিস তাহলে এফআইআর হয়ে যাবে। তারপর বিশাল তাড়াতাড়ি করে তার রুমের মধ্যে আসে। এসে দেখে যে তৃষা রুমের মধ্যে নেই। আর ঘরের কোনা তৃষাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তৃষাকে খুঁজে পাচ্ছে না। তারপর বিশাল আবার চলে যায় তার বাড়ির মধ্যে তৃষাকে খোঁজার জন্য। তারপর বাড়িতে গিয়ে দেখে যে তৃষা ওখানেই আছে। তারপর তার মনটা অনেক ঠান্ডা হয়। তারপরে বিশাল তৃষাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তুমি হঠাৎ করে কেন চলে এসেছো? তখন তৃষা বলে যে আমি আমার বাড়ির মধ্যে কিছু কাপড় চোপড় আসে এসবগুলি নেওয়ার জন্য। তখন বিশাল বলে আমি যখন তোমাকে গিয়ে বাড়ির মধ্যে না দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল, এখন যখন তোমাকে দেখে নিয়েছি আমার মনটা অনেক ঠান্ডা হয়ে গেছে। সে যেন এতক্ষণ ধরে পুলিশ থানার মধ্যে ছিল, সে থানার মধ্যে সে বসে বসে ভাবছিল তাদের ভবিষ্যতের ব্যাপার নিয়ে, যদি কি হবে, যে পরে কি যদি হয় তার লাইফের মধ্যে, কি হবে তার লাইফের মধ্যে। তখন বিশাল ডিসাইড করেছে যে সে এইসব যে মদ বিক্রি করে ব্ল্যাকে এসব কাজ সে ছেড়ে দেবে। তারপরে সেই জায়গার মধ্যে বিশাল তৃষাকে বলে দেয় যে তাকে বিয়ে করার জন্য। আর সেই জায়গার মধ্যে তৃষাও রাজি হয়ে যায় যে করবে। তারপর বিশাল তৃষাকে উঠে নিয়ে এখান থেকে চলে যায়। আর তৃষার বাবাও এসব কথা শুনে সে খুব খুশি হয়। আর এই জায়গার মধ্যে পুরো মুভির এক্সপ্লেন শেষ হয়ে যায়। আর এখানে যদি আপনাদের এই কাহিনীটা ভালো লেগে থাকে, এরকম কাহিনী শুনতে হলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।